গ্রামের 10টা মানুষ এক নামে চেনে শফিককে। বয়স 27-28, কিন্তু খাটুনি আর দায়িত্ববোধে সে পাকা মানুষের মতো। বাবা মারা যাওয়ার পর একা হাতেই হাল ধরেছে সংসারের। শহরে একটা ছোটখাটো চাকরি, পাশাপাশি গ্রামের জমি জমা দেখাশোনা, সব মিলিয়ে দম ফেলার ফুরসত থাকে না তার। এত ব্যস্ততার মধ্যেও গ্রামের কারো বিপদে আপদে শফিক সবার আগে ছুটে যায়। তাই পুরো গ্রামে তার সুনাম ছিল আকাশ ছোঁয়া। তবে শফিকের একটা মস্ত বড় বৈশিষ্ট্য ছিল, সে অত্যন্ত বাস্তববাদী। ভূত, প্রেত, জিন, পরী কিংবা অলৌকিক কোনো কিছুতেই তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। গ্রামের মুরব্বীরা যখন সন্ধ্যার পর বটতলার পথ এড়িয়ে চলতে বলতেন, শফিক হেসেই উড়িয়ে দিত। বলতো, চাচা, মনের ভয়ই হলো আসল ভূত, ওসব কিছু না। কিন্তু সেদিন ছিল এক অদ্ভুত রাত। মাসের শেষ, অফিসে কাজের প্রচণ্ড চাপ ছিল। সব চুকিয়ে যখন শফিক গ্রামের শেষ মাথায় এসে পৌঁছালো, তখন রাত ঘড়িতে প্রায় 1টা। অমাবস্যার রাত, চারদিক নিঝুম, থমথমে। আকাশে মেঘ থাকায় চাঁদের আলোও ছিল না। শফিক শর্টকাট মারার জন্য গ্রামের পুরনো পরিত্যক্ত কবরস্থানের পাশের কাঁচা রাস্তাটা ধরল। সাধারণত এই পথে রাতে কেউ হাঁটে না। ঠিক কবরস্থানের মাঝ বরাবর আসতেই শফিকের হঠাৎ মনে হলো চারপাশের বাতাসটা কেমন যেন ভারী আর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তার হাতের টর্চটা আচমকা 2-3 বার কেঁপে উঠে দপ করে নিভে গেল। শফিক একটু বিরক্ত হয়ে টর্চটা ঝাঁকাচ্ছে, ঠিক তখনই তার কানে এলো একটা মৃদু ফিসফিসানি। শফিক, একটু দাঁড়াও না, এত তাড়া কিসের? কণ্ঠটা এতই চেনা অথচ এতই অচেনা যে শফিকের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে থমকে দাঁড়ালো। কবরস্থানের একটা পুরনো শ্যাওলা ধরা কবরের ওপর আবছা আলোয় সে দেখল একটা অবয়ব বসে আছে। অবয়বটা চট করে শফিকের দিকে তাকায়। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, সেখানে কোনো মনি নেই, কুচকুচে কালো। শফিক কিছু বোঝার বা পালানোর সুযোগ পাওয়ার আগেই সেই শূন্য চোখ থেকে দুটো তীব্র আলোর রশ্মি যেন এসে সরাসরি তার মাথায় আঘাত করল। শফিকের মাথাটা মুহূর্তের মধ্যে ঝিমঝিম করে উঠল। হাত থেকে টর্চটা পড়ে গেল মাটিতে। এক তীব্র, অশুভ আর পৈশাচিক শক্তি তার পুরো শরীরের নিয়ন্ত্রণ কেড়ে নিল। শফিকের নিজের চেতনা ধীরে ধীরে এক গভীর অন্ধকারে তলিয়ে গেল। পরদিন সকাল থেকেই শফিকের আচরণে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। যে ছেলে প্রতিদিন ভোরে উঠে মা বোনের খোঁজ নেয়, সে আজ দুপুর পর্যন্ত ঘর থেকে বের হলো না। মা যখন ডাকতে গেলেন, শফিক দরজা খুলে এমন এক নজরে তাকালো যা দেখে মায়ের কলিজা কেঁপে উঠল। সেই নম্র ভদ্র শফিকের চোখে আজ এক হিংস্র পশুতুল্য চাউনি। দিন যত যেতে লাগল, শফিকের অবস্থা তত খারাপ হতে লাগল। সে ঠিকমতো খাওয়া দাওয়া ছেড়ে দিল। মাঝ রাতে সে ঘরের কোণে বসে একা একা অদ্ভুত কোনো ভাষায় বিড়বিড় করত, কখনো আবার অমানুষিক গলায় একাই হেসে উঠত। একদিন রাতে তো সে নিজের বোনকেই গলা টিপে মারতে গিয়েছিল। গ্রামের কয়েকজন মিলে তাকে কোনো মতে ধরেই শান্ত করে। সবচেয়ে ভীতিজনক বিষয় ছিল শফিকের শারীরিক শক্তি। রোগাভোগা শফিককে কাবু করতে গ্রামের 4-5 জন জোয়ান পুরুষকেও হিমশিম খেতে হতো। সে দেয়াল বেয়ে সোজা ওপরে উঠে যেত। তার গলার আওয়াজ কখনো ভারী পুরুষের মতো, কখনো আবার বৃদ্ধা মহিলার মতো শোনাত। গ্রামবাসীরা বুঝতে পারল শফিকের ওপর কোনো এক অতি প্রাকৃতিক অশুভ শক্তি সাওয়ার হয়েছে। যে ছেলে পুরো গ্রামের উপকারে আসত, তার এই দশা দেখে সবাই কেঁদে আকুল। গ্রামের মাতব্বর বললেন, শফিক আমাদের কত উপকার করেছে, আমরা ওকে এভাবে মরতে দিতে পারি না। যেমন করেই হোক ওকে সুস্থ করতে হবে। অবশেষে খবর দেওয়া হল দূর গ্রামের এক বৃদ্ধ ও প্রবীণ আধ্যাত্মিক সাধক রহমতুল্লাহ ফকিরকে। তিনি জিন ভূত তাড়ানো এবং অশুভ শক্তির বিনাশে সিদ্ধহস্ত। রহমতুল্লাহ ফকির যেদিন শফিকের বাড়িতে পা রাখলেন, সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল। উঠোনে একটা বড় চৌকিতে শফিককে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ফকিরকে দেখা মাত্রই শফিক পৈশাচিক চিৎকার দিয়ে উঠল।
ওকে চলে যেতে বলো, না হলে আমি এই ছেলের বুক চিরে কলিজা খেয়ে ফেলবো। ফকির সাহেব শান্ত মুখে বসেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ভূত নয়, এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাচীন দুষ্ট আত্মা খবিশ, যা কবরস্থানে ওত পেতেছিল এবং শফিকের মানসিক শক্তির সামান্য দুর্বল মুহূর্ত পেয়ে তাকে গ্রাস করেছে। ফকির সাহেব গ্রামবাসীদের বললেন, তোমরা সবাই মিলে একটা গোল বৃত্ত তৈরি করো, কেউ এই বৃত্ত ভাঙবে না। আজ রাতে এই অশুভ আত্মাকে শুধু তাড়াবো না, একে চিরকালের জন্য ধ্বংস করতে হবে, না হলে এই ছেলের শরীর ছেড়ে অন্য কারো ক্ষতি করবে। শুরু হলো এক ভয়ানক লড়াই। ফকির সাহেব আগুনে কিছু শুকনো লতাপাতা আর খাঁটি সরিষার তেল ঢেলে মন্ত্রপুত ধোঁয়া তৈরি করলেন। সেই ধোঁয়া শফিকের মুখে যেতেই ভেতরের আত্মাটি যন্ত্রণায় ছটফট করতে লাগলো। পুড়ে গেলাম, ছাই হয়ে গেলাম। শফিকের মুখ দিয়ে এক কর্কশ ভয়ানক চিৎকার বের হতে লাগলো। ফকির সাহেব তার ঝুলি থেকে একটা পুরনো তামার খঞ্জর বের করলেন। সেটিতে কিছু বিশেষ ভস্য আর পবিত্র জল ছেটানো হলো। তিনি শফিকের একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালেন। শফিকের ভেতরে দুষ্ট আত্মা তখন ফকির সাহেবকে আক্রমণ করার জন্য শিকল ছিঁড়ে ফেলার উপক্রম করছে। তার চোখ দুটো তখন রক্তবর্ণ লাল। ফকির সাহেব উচ্চস্বরে মন্ত্র পড়তে পড়তে সেই খঞ্জরটি সরাসরি শফিকের বুকের ঠিক ওপরে বাতাসে ধরে রাখলেন, শরীরে স্পর্শ না করে। তিনি চিৎকার করে বললেন, তুই কে তা আমি জানি। এই নিষ্পাপ ছেলের শরীর থেকে বের হ আর নিজের আসল রূপে আয়। হঠাৎ করেই শফিকের শরীর থেকে একদলা কুচকুচে কালো ধোঁয়া তীব্র বেগে বের হয়ে শূন্যে ভেসে উঠল। ধোঁয়াটা একটা বিকট কঙ্কালসার পৈশাচিক মুখমণ্ডল ধারণ করল। গ্রামের মানুষ ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু বৃত্ত ভাঙল না। ধোঁয়াটি যখন বাতাসে ছটফট করছে, ফকির সাহেব তখন হাতের খঞ্জরটি দিয়ে শূন্যে এক তীব্র কোপ মারলেন। খঞ্জরের তামাটে আলো যেন এক বজ্রপাতের মতো সেই কালো ধোঁয়াকে মাঝখান থেকে চিরে ফেলল। এক কান ফাটা নারকীয় আর্তনাদ প্রতিধ্বনিত হলো পুরো গ্রামে। তারপর চোখের পলকে সেই কালো ধোঁয়াটি আগুনের ফুলকির মতো জ্বলে উঠে বাতাসে ছাই হয়ে মিলিয়ে গেল। বাতাসে রয়ে গেল শুধু এক পোড়া গন্ধ। সব শান্ত হল। সকালের আলো ফুটতেই দেখা গেল শফিক মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। তবে তার মুখের সেই হিংস্র ভাবটা আর নেই। সেখানে ফিরে এসেছে সেই চিরচেনা শান্ত ক্লান্ত রূপ। দুদিন পর শফিক যখন পুরোপুরি সুস্থ হয়ে চোখ মেলল, সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কবরস্থানের সেই রাতের পর আর কি ঘটেছিল তার কিছুই সে মনে করতে পারছিল না। তবে সে এটুকু বুঝতে পেরেছে যে এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা মানুষের বুদ্ধি বা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে। গ্রামবাসীদের সম্মিলিত চেষ্টা আর ভালোবাসায় শফিক আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। তবে এখন আর সে রাতের বেলা কবরস্থানের পথ দিয়ে হাঁটার সময় তাচ্ছিল্যের হাসি হাসে না। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে এক বুক গভীর শ্রদ্ধা আর বিশ্বাস নিয়ে পথ চলে।